করোনার সময় স্বামী করোনার ফলে অফিসে আটকে পড়েছে, বাড়ি ফিরতে পারেনি। স্ত্রীকে ফোন করে বলেছে যে আমার করোনা হয়েছে, আমি হয়তো মরে যাব, বলে ফোন সুইচ অফ হয়ে গেছে। আর কোনো খবর নেই। অনেক দিন পরে, অনেক মাস পরে স্ত্রীর কোনো সন্দেহ হয়েছে যে যদি মানুষ মরেও যায় খবর তো কিছু আসবে। অফিসের এসছে, কলিগদের যোগাযোগ করেছে, খোঁজ নিয়ে জানা গেছে যে স্বামী একটা অন্য নারীর সাথে সংসার বসিয়েছে। দ্বিতীয় ঘটনা, স্ত্রী অফিস ট্যুরে বেড়াতে গেছে। এই যে অফিস ট্রিপে অফিস কলিগদের সাথে গেছে, সে আর ফেরেনি। কতদিন অফিস ট্রিপ চলতে পারে? খোঁজ নিয়ে জানা গেছে যে স্ত্রী ফিরেছে, কিন্তু অন্য বাড়িতে অন্য কারোর ঘরণী হয়ে রয়ে গেছে। অর্থাৎ একটা নতুন সংসার, নতুন সম্পর্কে চলে গেছে। এরকম একটা দুটো ঘটনা না, রঘুবংশী রিসেন্ট ইনফেমাস সোনম রঘুবংশীর মার্ডার কেস যদি কারো সামান্য জানা থাকে, তাহলে বিবাহ বহির্ভূত সম্পর্ক কেমন ভাবে প্রাণ নাশ করে দিতে পারে তার একটা খুব কলঙ্কিত অধ্যায় ঘটে গেল ভারতবর্ষে। এবং সারা ভারত জুড়ে এরকম ঘটনার সাথে আমাদের রাজ্যের একটা ঘটনা খুব তোলপাড় করে দিয়েছিল, মনে আছে? যে রাজমিস্ত্রি দুজন কাজ করতে এসেছিল একটা বাড়িতে, রাজমিস্ত্রিরা কাজ করতে এসেছিল, দুটো যা একসাথে রাজমিস্ত্রিদের সাথে পালিয়ে যায় সেই বাড়ি ছেড়ে। ওকে, ইকোনমিক টাইমস এর একটা রিপোর্ট বলছে 34% অফ ইন্ডিয়ান এমপ্লয়ি, 34% তারা এক্সট্রা ম্যারিটাল অফিস অ্যাফেয়ারের সাথে যুক্ত। অর্থাৎ অফিসে, ওয়ার্ক প্লেসে যে সম্পর্ক অন্য নারী বা পুরুষের সাথে, পরকীয়া সম্পর্ক, তাতে জীবনের কোনো না কোনো অংশে 1/3 টোটাল যত কর্মচারী আছে ভারতে তাদের 1/3, ক্যান ইউ ইমাজিন দ্য ফিগার? 1/3 এমপ্লয়ি জীবনে পরকীয়ার ঘটনার সাথে যুক্ত হয়েছেন। ওকে, চলো, টিন্ডার, গ্লেন্ডেল, বাম্বল, এইগুলো এক একটা মোবাইল অ্যাপ্লিকেশন, এগুলো ডেটিং অ্যাপ্লিকেশন ফর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আমি এগুলোর উল্লেখ আগের ভিডিওতে করেছি, এই সংক্রান্ত এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম। তো তাতেই ডেটিং অ্যাপস গুলোর কথা আরো ডিটেলে বলেছিলাম, আজকে আর এই অ্যাপস গুলো সম্বন্ধে বলবো না। তো গ্লেন্ডেন একটা অদ্ভুত রিপোর্ট সামনে এনেছে, অদ্ভুত মানে একদম চমকে যাবে। 2024 সালে গ্লেন্ডেনের রেজিস্ট্রেশন হয়েছে 270% বেশি, অর্থাৎ 270% সার্জ হয়েছে রেজিস্ট্রেশনে। গ্লেন্ডেন কি? একটা এক্সট্রা ম্যারিটাল ডেটিং অ্যাপ। অর্থাৎ যত লোক ছিল তার 270% লোক 2024 সালে বেশি রেজিস্ট্রেশন করিয়েছে। কিসের জন্য? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য। ওকে, সো অ্যানাদার রিপোর্ট কি বলছে গ্লেন্ডেনের থেকে, যে 25% অফ কর্পোরেট এমপ্লয়িজ চিট দেয়ার পার্টনার। গভর্নমেন্ট এমপ্লয়ি আর কর্পোরেট এমপ্লয়ির একটা ভাগ করে সেখানটায় বলেছে কর্পোরেট এমপ্লয়িদের মধ্যে 25%, অর্থাৎ 1/4 তারা তাদের পার্টনারকে, সে হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তাদেরকে চিট করছে। এবং সবচেয়ে ভয়ের বিষয় হলো যে উইদাউট এনি গিল্ট, কোন রকম অপরাধ বোধ নেই। অ্যানাদার রিপোর্ট, অ্যানাদার সার্ভে যেটা জানাচ্ছে 71% ফিমেল, 71%, 100টার মধ্যে 71টা মহিলা এবং 68টা মহিলা যারা চাকরি করে তারা জানিয়েছে যে ইটস ওকে, ইটস ন্যাচারাল, এর মধ্যে কোনো অসুবিধা নেই, নট ইমোরাল, কোনো অনৈতিক ব্যাপারই না পরকীয়া করাটা অফিসে। হ্যাঁ, বলে কি? সো সোসাইটি ইজ চেঞ্জিং, সমাজে পরিবর্তন হচ্ছে। সমাজে কি পরিবর্তন হচ্ছে, সমাজে কেন পরিবর্তন হচ্ছে, আমরা আজকে বুঝবো। এবং আজকে শুধু একটা দুটো এক্সাম্পল না, একটা দুটো রাজ্য না, একটা দুটো শহর না, সমগ্র ভারতবর্ষ জুড়ে, সমগ্র ভারতবর্ষের মেট্রোপলিটন সিটি থেকে আরম্ভ করে গ্রামে সমস্ত জায়গাতে আমরা এই এক্সাম্পল ভুরি ভুরি দেখছি। সোশ্যাল মিডিয়া যদি খুলি আমরা, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে এই ধরা পড়েছে
হাতে নাতে ধরা পড়েছে, বেড়াতে গেছিল, ঘুরতে গেছিল, এরকম অসংখ্য এক্সাম্পল দেখি স্বামী বাড়িতে রেখে বা স্ত্রী বাড়িতে রেখে আরেকজনের সাথে। এবং বড় এক্সাম্পল লাইক পলিটিশিয়ান, লাইক ফিল্ম ইন্ডাস্ট্রি পার্সন ভর্তি হয়ে রয়েছে। টিভি সিরিয়াল গুলো তো একেবারে এটাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে, যে সিরিয়ালে প্রত্যেকেরই দুটো করে সম্পর্ক, একদম মানে ব্যাপারটা যেন ঘরে ঘরে ভিতরে রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই কনসেপ্টটা, এই বিষয়টা, এই সত্যটাকে। ওকে, এবং একটা অদ্ভুত রিপোর্ট গত সপ্তাহে বা গত মাসে এসেছিল, যে বারাসাত পুলিশ একটা তাদের রিপোর্ট বার করেছে, গত এক বছরে 500টা মিসিং কেসের রেজিস্টার খুলেছে। অর্থাৎ স্বামীরা বাইরে কাজ করে, ভিন রাজ্যে কাজ করে বা প্রবাসে কাজ করে, তাদের বাড়ি থেকে, মিলিটারিতে কাজ করতে পারে, অন্য যে কোনো জায়গায় কাজ করতে পারে, তাদের বাড়ি থেকে 500 জন, শুধু বারাসাত অঞ্চলে রিপোর্ট হয়েছে পুলিশ স্টেশনে 500 জন গৃহবধূ বাড়ি ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে চলে গেছে। সো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটার কারণ জানতে চাইবো, এই টপিকটাকে বোঝার চেষ্টা করব, এই টপিকটার ভেতরে ঢুকবো, দেখবো এর ফলাফল কি এবং এটার সমাধান কি। এটা কি সমাধান যোগ্য? সোসাইটির চেঞ্জটা কিরকম হচ্ছে, সোসাইটির চেঞ্জ কেন হচ্ছে? টপিক কি? কর্মস্থানে পরকীয়া, EMOA, এক্সট্রা ম্যারিটাল অফিস অ্যাফেয়ার। ওকে, চলো তাহলে আরেকটু ভেতরে ঢুকি। নাও, রিজন অর ফ্যাক্টরস ফর ডিস্ট্রয়িং ম্যারেজ ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। বিয়ে ভারতবর্ষে একটা পবিত্রতম প্রতিষ্ঠান মনে করা হয়। বিয়ে এই প্রতিষ্ঠানটা ভারতবর্ষের ধর্মের সাথে, জীবনের সাথে, সমাজের সাথে নানাভাবে যুক্ত। সেই প্রতিষ্ঠানটা ভেঙে যাচ্ছে কেন? বিয়েতে দম্পতি, কাপল কেন আলাদা হয়ে যাচ্ছে? কোন বহির জগতের মোহ, লোভ, লালসার প্রতি আকর্ষিত হয়ে বা কোনো বাধ্যবাধকতার সামনাসামনি দাঁড়িয়ে তারা সম্পর্কটাকে ভেঙে দিচ্ছে? কি ঘটছে কারণ? আমরা আজকে সেইগুলোই একটু বুঝবো। ওকে, ফার্স্ট হচ্ছে কর্পোরেট অফিস ওয়ার্ক এনভায়রনমেন্ট। অর্থাৎ রিসেন্ট দেখা যাচ্ছে যে কর্পোরেট স্টাইলের যে অফিসগুলো, সেই কর্পোরেট স্টাইলের অফিসগুলোর যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট ট্রিগার করছে যে তাদের এমপ্লয়ীদের মধ্যে, নিজেদের মধ্যে সম্পর্ক, নিজের পরিবারকে ভেঙে। অর্থাৎ তার সবচেয়ে বড় এক্সাম্পল বা সবচেয়ে বড় ইনস্ট্যান্স হচ্ছে যদি সেটা পার্টি হয়, কর্পোরেট অফিসের পার্টি, ওয়াইল্ড পার্টি। সে পার্টি অফিস থ্রো করতে পারে, কোনো কলিগ, বস, যে কেউ থ্রো করতে পারে, বাট সেই যেটাকে উদ্দাম নাচ, গান, মদ একেবারে মানে চরম একটা চলতে থাকে, সেই পার্টি এই সম্পর্কগুলো তৈরির একটা কারণ। ওকে, টেলিগ্রাফ একটা সার্ভে করেছিল। সার্ভেতে বলছে যে মুম্বই শহরে 89% এমপ্লয়ি আর ব্যাঙ্গালোরে 74% এমপ্লয়ি, তারা এই অফিস পার্টির মধ্যে ইনভলভ থাকে, অফিস পার্টিকে এনজয় করে এবং অফিস পার্টির মাধ্যমে রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ তৈরি হয়ে যায়। এবং এই রিলেশনশিপ গুলো টাইপ কি? টাইপ ফিজিক্যাল রিলেশনশিপ, টাইপ ক্যাজুয়াল হুকআপ। কি সুন্দর নাম না, ক্যাজুয়াল হুকআপ। ইচ্ছা হলো রিলেশন হয়ে গেল, যখন খুশি হলো রিলেশন হয়ে গেল। এর মধ্যে মরালিটি, নৈতিকতা, চিন্তা ভাবনা, পরিবার, বাড়িতে কে আছে, স্বামী বা স্ত্রী, বাচ্চা, এসবের কোনো জায়গায় নেই। সো অফিস ক্লাইমেটটা একটা বড় ট্রিগার করছে এটার জন্য। সেকেন্ড কি? সেকেন্ড রিজন কর্পোরেট অফিস কালচারাল রিজন, সেটা হচ্ছে নাইট শিফট। ওকে, নাইট শিফট একটা এমপ্লয়ি সোশ্যাল যে সার্কেল, সোশ্যাল যে জগৎ, সেটাকে পুরো ভেঙে দেয়। রাত্রে যায়, দিনে ঘুমোয়। এই স্ট্রাকচারের মধ্যে নাইট শিফট হওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সেই পরিবারগুলো। বেসিক্যালি জার্নাল অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি স্টাডি বলছে যে নাইট শিফট সম্পর্কগুলোকে, বন্ধনগুলোকে, পরিবারগুলোকে ভাঙার জন্য সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় কালপ্রিট। একটা স্টাডিতে
জার্নাল অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি স্টাডিতে বলছে যে ডিভোর্স করতে এসছে, ঠিক আছে, ডিভোর্স করতে এসছে এই কাপেল দুদিকে দাঁড় করানো হচ্ছে, যারা নাইট শিফট করে, ডে শিফট করে। বলছে ডে শিফট করা কাপেল বা নর্মাল জেনারেল শিফট করা কাপেলদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ কেউ একজন চাকরি করে বা দুজনেই চাকরি করে, তারা যত পরিমাণ ডিভোর্স করতে আসে, নাইট শিফটে কেউ একজন কাজ করে এরকম কাপেল আসে তার 6 গুণ, অর্থাৎ 6 টাইম prone to divorce for the night shift cases couple. ওকে, নাইট শিফট যাকে অন্যভাবে বলা যায় গ্রেভ ইয়ার্ড শিফট বা গ্রেভিয়ার্ড শিফট, এ গ্লোবাল প্রবলেম। ওকে, ক্লিয়ার রিড একজনকে ইউকে বেসড ল ফার্ম সিনিয়র অ্যাসোসিয়েটস, এক লেডি, তার বক্তব্য যে ইউকেতে ডিভোর্সের অনেকগুলো কারণ হয় বা অনেকগুলো কারণ নিয়ে কাপল ডিভোর্স করতে আসে। যেমন মেনলি যেটা যে ম্যাচ করছে না, ফ্রিকোয়েন্সি হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, টাইম দিচ্ছে না, এরকম মানে আমাদের মধ্যে অত ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ওখানে হয় না, বাট স্টিল যতগুলো কেস আছে তার মধ্যে বলছে যে ক্লিয়ার একটা রিসার্চ করেছে যে যত ডিভোর্স কেস আসে তার 90% বা বলা যায় আরো স্পেসিফিক্যালি যে নাইট শিফট রিলেটেড যত ডিভোর্স কেস আছে, নাইট শিফট অ্যাকচুয়ালি একটা কি বলা যায় এটা ব্ল্যাক স্পট, নাইট শিফট রিলেটেড যত ডিভোর্স কেস আছে তার মধ্যে 90% হচ্ছে বলছে যে ইনফিডেলিটির কারণে, অর্থাৎ অবিশ্বাস, মিসট্রাস্ট, ট্রাস্ট ওর দিনের সেখানটায় নেই, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, যে বিশ্বাস, যে প্রেম, সেই জায়গাটাতে প্রশ্ন উঠছে। সেই কারণে অর্থাৎ নাইট শিফট ঠিক কোন জায়গাটায় আঘাত করছে এইটা এর মধ্যে থেকে পরিস্ফুট হয়, নাইট শিফট ঠিক কোন জায়গাটায় ক্ষতি করছে সম্পর্কে। ওকে, বাট দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু নাইট শিফট খুব বেশি নেই, টোটাল এমপ্লয়ীদের বলা যেতে পারে 1% ইন্ডিয়ায় নাইট শিফট হয়। তাহলে তারপরেও ইন্ডিয়াতে কি করে এত এক্সট্রা ম্যারিটাল অফিস অ্যাফেয়ার ঘটে থাকে? খুব বেশি তো নাইট শিফট এখানে হয় না, বাকি এমপ্লয়িরা ডেতে জেনারেলে কাজ করে। নাও ইকোনমিক টাইমস একটা ডাটা দিয়েছে, ডাটাটা শুনলে চমকে যাবে। ইকোনমিক টাইমস ডাটা দিয়েছে যে 54% অফ দ্য ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার আর ডান উইথ বস ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে যে ওয়ার্ক প্লেসে অ্যাফেয়ার হয়, পরকীয়া হয়, তার 54%, 50%-এর চেয়ে বেশি বসের সাথে হয়। অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার একটা ক্যারিয়ার গ্রোথের পথ, একটা ক্যারিয়ার অপরচুনিটি। কেমন লাগছে? ওকে, এখন কেন এরকম জায়গায় এসে আমরা পৌঁছলাম? আচমকা আমরা ভারতীয় সমাজে চাকরির পরিপ্রেক্ষিতে পরকীয়াটা ক্যারিয়ার গ্রোথের জায়গাতে বা ক্যারিয়ার গ্রোথের কারণ হিসেবে, উপায় হিসেবে কেন নিয়ে গেলাম, সেটাও ইকোনমিক টাইমস এক্সপ্লেন করেছে। 4টে কারণ বলেছে, 4টে কারণ খুব ছোট ছোট করে বলি। 1 নাম্বার হচ্ছে যে ইন্ডিয়ার 74% এমপ্লয়ি তারা আন্ডার স্যালারিড থাকে, অর্থাৎ তারা মনে করে যে তাদের স্যালারি সাফিসিয়েন্ট নয়, তারা তাদের স্যালারি নিয়ে ডিসস্যাটিসফাইড থাকে। কত পার্সেন্ট? 74%। সিচুয়েশনটা দেখো। সেকেন্ড, more than 50% face difficulty to pay back their education loan in bank। অর্থাৎ এডুকেশন লোন নিয়েছিল, যতটা এডুকেশন লোন নিয়েছিল সেই পরিমাণ শোধ করতে পারছে না, সমস্যায় পড়ছে। এডুকেশন লোন যেটা নিয়েছিল সেটা চাকরি পেয়ে ফেরত দেওয়ার ক্ষেত্রে 50%-এর বেশি। 3 নাম্বার কেস, 142% ডিফল্টার বেড়েছে ব্যাংকে গত 2-3 বছরে, বা বলা যায় আফটার করোনা 142% ডিফল্টার, এডুকেশন লোন ডিফল্টার হয়ে গেছে, ব্যাংকে বেড়ে গেছে, ব্যাংকের তরফ থেকে এই রিপোর্টটা। অ্যান্ড 75% অফ এমপ্লয়ি হ্যাভ নো ইমার্জেন্সি ফান্ড। তুমি ভাবো 4 জনের মধ্যে 3 জনের, 100 জনের মধ্যে 75 জনের কোনো ইমার্জেন্সি ফান্ড নেই। অর্থাৎ আজকে যদি জব চলে যায়, জব চলে যাওয়ার ঘটনা আমাদের এখানটায় ভেরি কমন, ভেরি কি বলা যায়, খুব 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 ক্যাজুয়াল, খুব সাধারণ। এই কোম্পানি ফায়ার করছে, কিছু একটা হয়ে গেল, টালমাটাল হলো, বিদেশে টালমাটাল হলো, তেলের দাম বেড়ে গেল, এভিয়েশন সেক্টর খুব বন্ধ হয়ে গেল, করোনা হয়ে গেল, সবচেয়ে আগে আমাদের এখানে জব ছাঁটাই করে।
এমপ্লয়মেন্ট একটা হিউজ হিউজ কোশ্চেন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, বা আনএমপ্লয়মেন্ট একটা হিউজ ইস্যু। অথচ সেরকম একটা কান্ট্রিতে 75 জন লোকের কোনো এমার্জেন্সি ফান্ড নেই, অর্থাৎ আজকে জব চলে গেলে তো কালকে কি খাবো সেটা একটা প্রশ্ন, সংসারটা টিকবে কি করে সেটা একটা প্রশ্ন, অস্তিত্ব রক্ষা হবে কি করে সেটা একটা প্রশ্ন, তার কারণ তার কাছে কোনো জমানো সঞ্চয় এমার্জেন্সি ফান্ড হিসেবে নেই। সো এই কারণগুলো যদি ব্যাকগ্রাউন্ডে কাজ করে, আমরা আন্দাজ করতে পারি যে কেন বসের সাথে সম্পর্ক, পরকীয়া সম্পর্ক করবার প্রয়োজনীয়তা ভারতীয়রা অনুভব করে, এবং কেন 54% পরকীয়া বসের সাথে হয়। একটা রিসার্চ করা হয়েছে দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর জাতীয় বড় বড় শহরে 500টা কোম্পানির উপরে। সেখানটায় তারা যে রিপোর্টটা বা ডাটাটা পেয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে 40 জন এমপ্লয়ি 100 জনের মধ্যে 40% এমপ্লয়ি ডাইরেক্ট স্বীকার করে যে একটা পরকীয়া, একটা অফিস অ্যাফেয়ার বসের সাথে একটা ক্যারিয়ার গ্রোথের জন্য বেস্ট উপায়, একদম কুইকেস্ট উপায়, স্বীকারও করছে তারা। মুম্বাই ডেভেলপিং ম্যানেজার, ইন দিস কনটেক্সট মুম্বাই ডেভেলপিং ম্যানেজার রঞ্জনার একটা অদ্ভুত কেস স্টাডি আছে। রঞ্জনা তার অফিসে তার চেয়ে জুনিয়র একটা এমপ্লয়ি পুরুষের সাথে সম্পর্ক করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। রঞ্জনার বিয়ে হয়েছে 7 বছর, রঞ্জনার একটা 4 বছরের ছেলে আছে, অর্থাৎ রঞ্জনার বিয়ে 3 বছরের মাথায় বাচ্চা হয়েছে। স্টিল সে এই সম্পর্কটায় জড়িয়ে রঞ্জনা খুব খোলাখুলি এক্সপ্লেনেশন দেয় যে দেখো, আমি সকাল 8টায় অফিস বেরোই, রাত্রি 9টায় অফিস থেকে বাড়িতে ঢুকি, আমার বরের সাথে আমার দেখা হয় না, আমার বরের সাথে আমার কথা হয় না, আমার বরের সাথে কোনো বোঝাপড়া হয় না, কোনো পরিকল্পনা হয় না, আমি কথা বলবো কখন, শুনবো কখন, দেখবো কখন, বুঝবো কখন। সেই জায়গায় আমার একটা ইমোশনাল একটা স্ট্রেংথ দরকার, একটা ব্যালেন্স দরকার, যা আমি আমার অফিসে পাই। আর আমি যার সাথেই সম্পর্কটা করি সে খুব সহজেই তার ক্যারিয়ার গ্রোথটাকে নিয়ে যেতে পারে, ভালোভাবে ফুলফিল করতে পারে। আমার তরফ থেকে ইমোশনাল একটা স্যাটিসফ্যাকশন থেকে তার একটা ক্যারিয়ার অপরচুনিটি তৈরি হয়। এর মধ্যে ভুল কোথায়, সমস্যা কি? সো কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, আমরা আমরা কি কি এক্সপ্লেনেশন দিচ্ছি, আমরা কি কি কারণ দর্শাচ্ছি এক্সটার্নাল অ্যাফেয়ারের জন্য, অফিস অ্যাফেয়ারের জন্য। দেখো, রিজন বা ফ্যাক্টর যতই ইম্পর্টেন্ট হোক না কেন, সেটা দিয়ে কখনো জাস্টিফাই করা যায় না একটা এক্সট্রা ম্যারিটাল অফিস অ্যাফেয়ারকে বা পরকীয়া সম্পর্ককে, যে আমার এই কারণ ছিল, এই পরিপ্রেক্ষিত ছিল, তাই আমি এরকম একটা সম্পর্ক করছি, না, নেভার। বাট স্টিল আমাদেরকে জানতে হবে যে ওই জায়গাটায় আমরা গেলাম কি করে। ওকে, অফিস অ্যাফেয়ারের বিষয়ে আমরা ডিসকাস করলাম। এখন কোশ্চেন হচ্ছে যে ওয়াই ইন্ডিয়ান আর সো ভালনারেবল ইন এক্সট্রা ম্যারিটাল অফিস অ্যাফেয়ার। আমরা ভারতীয়রা কেন অফিস অ্যাফেয়ারে জড়িয়ে পড়ার ব্যাপারে এত বেশি বলা যেতে পারে বিপন্ন বা প্রবণ? তার কারণ ইকোনমিক টাইমস এগেন একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটা খুব সুন্দর, বলছে যে 70% ইন্ডিয়ান এমপ্লয়ি আর ওভারলোডেড। 70%। রাজ্য সরকার নয়, শুধু কেন্দ্রীয় সরকার কয়েকদিন আগে খুব হুলস্থুল করে সমস্ত ডিপার্টমেন্টে বায়োমেট্রিক লাগিয়ে দিল এবং বললো যে সপ্তাহে 40 ঘন্টা, সপ্তাহে নয় বলা যেতে পারে 5 দিনে 40 ঘন্টা, 8 ঘন্টা করে কাজ করতে হবে। সেটা তুমি বাকি টোটাল সপ্তাহ মিলিয়ে করতে পারবো, 40 ঘন্টা কাজ করতে হবে। মিনওয়াইল নন্দন নীলেকানি, প্রবাবলি আমি নামটা মিস করতে পারি, কেউ একজন এরকম বড় একটা সংস্থার কর্ণধার বললেন যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের তো পুরো 7 দিনই ডিউটি করে দেওয়া উচিত বা 11 ঘন্টা করে ডিউটি করে দেওয়া উচিত। সেটা নিয়ে প্রচুর বিস্তর ঝড় বয়ে গেল সমালোচনা। বাট থিং ইজ দ্যাট আইটি সেক্টরে বা প্রাইভেট সেক্টরে কিন্তু এটা অলরেডি এক্সিস্টিং। সেখানটায় অন অ্যান অ্যাভারেজ 70 ঘন্টা বা তার বেশি সপ্তাহে কাজ হয়। তো আমরা একটা ছোট্ট হিসেব করি, এক সপ্তাহে যদি 70 ঘন্টা কাজ করে, ধরে নিচ্ছি তার চেয়ে বেশিও হতে পারে, আর ধরে নিচ্ছি যে সে যদি রবিবারটা অফিস না যায় বা ছুটি, অন্তত ছুটির জন্য বাড়িতে রয়ে যায়, তাহলে 6 দিনে 70 ঘন্টা কাজ করলে তার কাজ করতে হয় মোটামুটি 6 × 72 12 ঘন্টা করে, মোটামুটি। ওকে, রাউন্ড ফিগার আমি হিসেব সুবিধার জন্য করছি। তাহলে 12 ঘন্টা সে অফিসের কাজ করে। যাতায়াতের জন্য সকলে তো অফিসের উপরে ছাদে থাকে না, অফিসের গ্রাউন্ড ফ্লোরে থাকে না, রাস্তাঘাট যেতে হবে আমি ধরে নিচ্ছি আরো 1 ঘন্টা।
আরো 1 ঘন্টা। ওকে, তো ঘুম হয়েছে 7 ঘন্টা, তাহলে 12 ঘন্টা প্লাস 7 ঘন্টা। বাথরুমে যায়, স্নান করে, ভাত খায়, টিফিন খায়, এই করে তার 3 ঘন্টা। ওকে, তাহলে এর ফলে মোট 22 ঘন্টা, আর 1 ঘন্টা যাতায়াতে মোট 23 ঘন্টা তার অফিসে চলে যায়। বলো দেখি, সেই মানুষটা যা 23 ঘন্টা অফিসে চলে যায়, সে তার বাড়িতে তার পরিবারের সাথে, তার স্ত্রী সন্তানের সাথে বা স্বামী সন্তানের সাথে কখন কথা বলবে, কখন গল্প করবে, কখন ঘুরতে যাবে, কখন সময় কাটাবে, কখন কোনো জিনিস শেয়ার করবে, কোনো জিনিস একসাথে বুঝবে, কখন কখন তো স্বাভাবিকভাবে সে সেটাকে অফিসে করার চেষ্টা করে, স্বাভাবিকভাবে সেগুলো তার অফিসে হয়ে যায়। আমরা ডিটেলে আসবো। ওকে, সো দিস ইজ দ্য রিজন কেন ইন্ডিয়ানরা অফিসে পরকীয়ার ব্যাপারে এত বেশি বিপন্ন হয়ে যায়। ওকে, নাও আরেকটা বড় কারণ আছে, এবং আবার বলছি, কারণ যাই হোক না কেন সেটা ব্যাখ্যা হতে পারে না পরকীয়ার মতন একটা ঘটনার, যা একটা সম্পর্ক, একটা সংসার নষ্ট করে দেয়, যা বিয়ে নামক প্রতিষ্ঠানটা একটা চিরন্তন শাশ্বত প্রতিষ্ঠানকে নষ্ট করে দেয়। ওকে, চলো আরেকটা বড় কারণ আমরা দেখব, সেটা হচ্ছে যে অ্যারেঞ্জ ম্যারেজ। এটা একটা বড় রিজন যা অদ্ভুতভাবে পরকীয়ার সংখ্যা বা পরকীয়ার প্রবণতাকে বাড়িয়ে দিয়েছে। কিভাবে? চলো, অ্যারেঞ্জ ম্যারেজ রিসেন্ট দেখা যাচ্ছে অনেকদিন ধরেই যে যে শেয়ার্ড ভ্যালু, পারস্পরিক বন্ধন, যে পারস্পরিক লক্ষ্য, সংসারের একটা স্পৃহা, সেটাকে নষ্ট করে দিচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। কিভাবে? যেমন কয়েকটা ডেটিং অ্যাপস এর কথা বললাম, ঠিক তেমনি অ্যাসলে ম্যাডিসন বলে একটা ডেটিং অ্যাপস আছে, একটা এক্সট্রা ম্যারিটাল ডেটিং মোবাইল অ্যাপস রয়েছে, অ্যাসলে ম্যাডিসন। অ্যাসলে ম্যাডিসনের তার কোনো একটা টাইমে ভেরি রিসেন্ট 75,000 ইন্ডিয়ান ইউজার তার রেজিস্টার আছে, অর্থাৎ ভারতীয়রা 75,000 ভারতীয় তার সেখানটা রেজিস্টার করে রেখেছে। অবভিয়াস তারা বিবাহিত কাপেল। এটা বানানোই হয়েছে, কি বলে, অ্যাপ্লিকেশনটা বানানোই হয়েছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, তোমার বিবাহিত কাপেলদের জন্যই। তো বিবাহিত লোকজন 75,000 এই অ্যাপসটায় রেজিস্টার। অ্যাসলে ম্যাডিসন যে চমকে দেওয়ার মতন একটা ডাটা পাবলিশ করেছে, সেটা হচ্ছে যে টোটাল ইন্ডিয়ান রেজিস্টার্ড মেম্বারশিপদের, অর্থাৎ 75,000-এর মধ্যে পুরুষ বা নারীর মধ্যে 80% অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। অর্থাৎ খুব সহজভাবে দেখো যে সেই মানুষগুলো বেশি পরিমাণে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাপে যুক্ত হয়েছে যারা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে বিয়ে করেছে, সেই পার্সেন্টেজটা অনেক বেশি, রিলেশন পাওয়া যাচ্ছে। সো এটা আমরা ঠিক ভুল বিচার করার আগে সবচেয়ে আগে বুঝতে হবে যে আমাদের সোসাইটির চেঞ্জ, আমাদের সোসাইটির উইকনেস। দেখো, এটা অ্যারেঞ্জ ম্যারেজের উইকনেস না, উইকনেসটা অ্যারেঞ্জ ম্যারেজের না। অ্যারেঞ্জ ম্যারেজ একটা খুবই সুস্থ স্বয়ংসম্পূর্ণ বন্দোবস্ত, এবং ভারতবর্ষে এখনো 93% অ্যারেঞ্জ ম্যারেজ হয়। বাট মুশকিল হচ্ছে, তা হিন্দু নিউজ পেপার একটা রিপোর্ট বার করেছে, আবার সেই চমকে এবং থমকে দেওয়ার মতন রিপোর্ট, বলছে 10 জনের মধ্যে 4টে ভারতীয় মেয়ে নারী বিয়ে তো তারা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে করে, বাট বিয়েতে তাদের কোনো মতামতই নেওয়া হয় না। কাকে বিয়ে করছে, কখন বিয়ে সে জীবনে করবে, কেন তাকে বিয়ে করবে, বিয়ের পরে সন্তান কখন নেবে, সন্তান নেবে কিনা, কটা সন্তান নেবে, এই সমস্ত বিষয় তাদের কোনো মতামত গ্রহণ করা হয় না, তাদের তরফ থেকে তাদের পরিবার সিদ্ধান্ত নেয়। সেকেন্ড, 78% নারী বিয়ের 1 মাস আগে মাত্র জানতে পারে যে তার স্বামী দেখতে কেমন, তার স্বামী লোকটাকে। 78%, ভাবতে পারছো? এবং 68% নারীর এরকম অবস্থা থাকে যে বিয়ের রাত্রে প্রথম দেখে সেই পুরুষটাকে যাকে সে স্বামী হিসেবে বরণ করতে চলেছে। অর্থাৎ এখানটায় যে মতের মিল, মনের মিল, একসাথে ভালো লাগা, একসাথে কিছু একটা করা, এই ব্যাপারটাই থাকে না। হ্যাঁ, হতে পারে 5 বছর, 10 বছর, 20 বছর সম্পর্ক হয়ে গেছে, সংসার হয়ে গেছে, একসাথে থাকার অভ্যাস হয়ে গেছে, দোষ গুণগুলো চেনা জানা হয়ে গেছে, কিন্তু স্বভাব, মনোবৃত্তি, অভিলাষ,
পছন্দ, রুচি, এগুলোর কোনো ম্যাচ নেই, এগুলোর কোনো ম্যাচ ছিল না। সেই জন্যেই সম্পর্ক প্রেমহীন ভালোবাসায় পরিণত হয়েছে। ভূপেন হাজারিকার একটা গান আছে, মনে আছে? প্রেমহীন ভালোবাসা দিয়ে। যদি কেউ গানটা শুনে থাকো তো কমেন্ট সেকশনে অবশ্যই জানা। ওকে, জন গটম্যান একজন আমেরিকান ম্যারেজ কাউন্সিলর। জন গটম্যান একটা 156 জন তেমন কাপেলদেরকে নিয়ে স্টাডি করেছে যারা বিয়ে 20 থেকে 25 বছর অবধি যাদের বিবাহিত সম্পর্ক। আমেরিকা বিবাহিত সম্পর্কের ব্যাপারে কিন্তু খুব একটা দারুণ প্রণম্য একটা দেশ এরকম নয়, মানে সেখানে বিয়ে খুব তাড়াতাড়ি ভাঙে, খুব ইজিলি ভাঙে, এবং মানুষের একাধিক বিয়ে থাকে আগের বিয়েটা ভেঙে দিয়ে। সেরকম জায়গায় 20 থেকে 25 বছর অবধি সংসার করেছে এমন বয়স্ক দম্পতিদেরকে, 156 জন দম্পতিদেরকে নিয়ে গটম্যান যে রিপোর্ট পাবলিশ করেছে, তাতে একটা লিস্ট তৈরি করেছে যে কেন এরা এতদিন ধরে রইল। তো সেই দম্পতিদের বক্তব্যগুলো এরকম ছিল যে আমরা যে পরস্পরের সাথে আছি এটা দায়বদ্ধতা থেকে নয় বা কর্তব্যবোধ থেকে নয়, আমাদের ভালো লাগে, আমরা যে জিনিসটা পছন্দ করি, আমি যে জিনিসটা পছন্দ করি আমার স্বামী বা স্ত্রী সেটা পছন্দ করে, আমি যেভাবে ভাবতে পারি আমার স্বামী বা স্ত্রী ঠিক সেভাবে ভাবে, আমরা একটা কাজ করব ভাবি এবং সেই কাজটা সেরকম ভাবে করতে পারি, দুজনেই একসাথে করি, দুজনে একসাথে সেটার ফল উপভোগ করি। তো একটা লিস্টের মধ্যে দিয়ে বলেছি যে কেন এবং কিভাবে তারা একসাথে এতদিন রইল বা একসাথে এতদিন থাকবার জন্য এই ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এখানে বিয়ে হয় কিসের জন্য? এখানে বিয়ে হয় সোশ্যাল স্ট্যাটাসের কারণে। তোমার সোশ্যাল স্ট্যাটাস কি, তোমার জাত কি, তোমার ধর্ম কি, তোমার টাকা পয়সা আছে কিনা। তো সেই 156 জন যে কারণগুলো দেখিয়েছিল, লিস্ট করেছিল গটম্যান, অবভিয়াসলি সেই কারণগুলো ভারতীয় সংস্কৃতিতে বিয়ের মধ্যে নেই। তো অবভিয়াসলি এখানটায় এরকম একটা অ্যাসলেমেডেন চমকপ্রদ একটা রিপোর্ট দেবে, সেটা স্বাভাবিক। দেখো, রিজন যাই হোক, ফ্যাক্টর যত ইম্পর্টেন্ট হোক না কেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইন ওয়ার্ক প্লেস না কোনো সলিউশন, না কোনো কিছু দ্বারা এটাকে জাস্টিফাই করা যেতে পারে যে হ্যাঁ এইটা খুব বড় কারণ ছিল তাই আমি অন্য পরকীয়ার মধ্যে জড়িয়েছি, না, এটা হতে পারে না। ওকে, তার কারণ এর রেজাল্ট সব সময় খারাপ, সব দিক থেকে খারাপ। এটা সম্পর্কের মধ্যে প্রশ্ন তোলে, সম্পর্ক ভাঙে, সংসার ভাঙে, ভীষণ রকম মানসিক উদ্বেগ উত্তেজনা তৈরি করে, স্ট্রেস তৈরি করে, কষ্ট তৈরি করে, মনের মধ্যে ব্যথা দুঃখ যন্ত্রণা তৈরি করে, শরীর খারাপ হয় এতে। বাড়িতে যদি সন্তান থাকে সেই অবস্থায় যদি এই ঘটনা ঘটে তো তার এফেক্ট তো চরমভাবে সেই বাচ্চাটার উপর পড়ে, বাচ্চাটা ডিপ্রেশনে চলে যায়, অ্যাংজাইটিতে চলে যায়, পড়াশোনা তার নষ্ট হয়ে যায়, তার শরীরের উপরে দারুণ ইম্প্যাক্ট পড়ে। সো কোনো মতেই একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে জাস্টিফাই করা যেতে পারে না, নেভার। তো আমরা বুঝতে পারি বা আমরা বুঝতে চেষ্টা করব যে কারণগুলো কি এবং এই জায়গাটায় কি কোনো সমাধান আনা যেতে পারে, আদপে কি কোনো সমাধান হয়, নাকি আমরা এই অবস্থার পরিপ্রেক্ষিতে কেবল ভিক্টিমাইজ হয়ে যাব, ভালনারেবল হয়ে যাব এক্সট্রা ম্যারিটাল অফিস অ্যাফেয়ারে। সো এই পরিপ্রেক্ষিতে অনেক লোক অনেক রকমের সাজেশন দিয়েছেন, অনেক মনোরোগ বিশেষজ্ঞ, অনেক পরিবার কাউন্সিলর, ওকে, নানা রকম কাউন্সিলিং হয়, ইটস ট্রু। এর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট, খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে গ্যারি চ্যাপম্যানস 5 ল্যাঙ্গুয়েজ, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, Gary Chapman, 1992, in the year of 1992, Gary Chapman বা চ্যাপম্যানস 5 ল্যাঙ্গুয়েজ নামক একটা থিওরি বার করেছে, যে থিওরির উপর বেস করে বলা হচ্ছে যে কাপলদের এগুলো করতেই হবে, একটা রিলেশনশিপকে এস্টাবলিশ করতে, কন্টিনিউ করবার জন্য এগুলোকে ফলো করতে হবে যদি তুমি চাও তোমার সম্পর্কটা হেলদি থাকুক। ওকে, 5টা ল্যাঙ্গুয়েজ কি? Words of affirmation, quality time, gift, acts of services and physical touch. Now, একটা করে আসি।
ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, অর্থাৎ স্বামী বা স্ত্রী তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাজনক কথা বলবে, প্রশংসা করবে। ছোট ছোট কেউ কিছু করলে সেটাকে সে স্বীকার করবে না, ওই আমার জন্য এটা করেছে, সবসময় নট টেকেন ফর গ্রান্টেড। সামান্য কিছু করছে, হ্যাঁ ওটা আমার জন্য করেছে, বাহ তুমি খুব সুন্দর করলে, দারুণ হয়েছে, এটা প্রশংসা করতে হবে, ক্রেডিট দিতে হবে পরস্পরকে, এবং স্বীকার করতে হবে যে হ্যাঁ তুমি ছিলে, তুমি এটা করেছো। 2, কোয়ালিটি টাইম। সপ্তাহে হোক, প্রতিদিনে হোক, মাসে হোক বা বছরে হোক, একটা স্পেসিফিক টাইম রাখতেই হবে পার্টনারের সাথে, পার্টনারের জন্য, যে সেখানে আর কেউ না, সেখানে আর কিছু না, আমি তোমার সাথে থাকবো, তুমি আমার সাথে থাকবে। ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার, গিফট। উপহার দিন আপনার সঙ্গীকে, আপনার সাথীকে, আপনার স্বামী বা স্ত্রীকে উপহার দেন। উপহার মানে বিরাট সবসময় হেলিকপ্টার দিতে হবে, হিমালয়ে পাহাড় তুলে নিতে হবে তা না, দামি কিছু দিতে হবে তা না। মেয়েদের হলে আপনি একটা চুলের ক্লিপ দিন, একটা রজনীগন্ধা দিন, গোলাপ ফুল। ছেলেদের পরিপ্রেক্ষিতে একটা মানি ব্যাগ, দেখতে হবে বেল্টটা যদি ছিঁড়ে যায়, একটা বেল্ট, একটা চিরুনি, একটা বডি স্প্রে, একটা জামা, যা কিছু খুব সামান্য, একটা কলম, একটা পেন, এনিথিং ইট মে বি। অ্যাক্টস অফ সার্ভিসেস, একটু ভালোবাসার ছোঁয়া থাকতে হবে একটু। 4th ল্যাঙ্গুয়েজ। 5th ল্যাঙ্গুয়েজ কি? ফিজিক্যাল টাচ। ভালোবাসতে হবে, অর্থাৎ ফিজিক্যাল টাচ একটা খুব ভেরি ইম্পর্টেন্ট বিষয়। চ্যাপম্যান দেখিয়েছেন যে সেই রিলেশনশিপ গুলো বহু বছর থেকে, যেগুলো সপ্তাহে 3 বার করে, যারা খুব ইন্টিমেট রিলেশনশিপে গেছে। বাট ইন ইন্ডিয়ান পার্সপেক্টিভ সপ্তাহে 3 বার ইজ ভেরি ডিফিকাল্ট, এবং বিশেষ করে কাপেল যত পুরনো হতে থাকে তত ব্যাপারটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তার কারণ তাদের শরীরের বিষয় নিয়ে নয়, কেবল তাদের ডেজায়ার কেবল শরীরের সাথে যুক্ত নেই। ব্যাপারটা হচ্ছে যে শ্বশুর বাড়িতে উঁকি মারছে, নানা রকম কথা হচ্ছে, দরজা বন্ধ করে থাকছে কেন সে বিষয়ে প্রশ্ন হচ্ছে, একসাথে থাকতে নেই স্বামী স্ত্রী, দিনের বেলা শুতে নেই, সে বিষয়ে নানা রকম কি বলে যে কুসংস্কার জড়িয়ে রয়েছে, বাচ্চা আছে, বাচ্চা দেখতে পাচ্ছে, এ বিষয়ে অনেক রকম সমস্যা তৈরি হয়েছে। তো ভারতীয় সংস্কৃতিতে এই জিনিসটাকেই যেন একটা খারাপ ভাবে দেখা হয়, সেই জন্য এখানটায় এই ব্যাপারটা, এর পেছন দিকে এই ব্যাপারগুলো বেড়ে যায়। ওকে, সো দিজ আর দ্য চ্যাপম্যানস 5 ল্যাঙ্গুয়েজ। নেক্সট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট পিটার ম্যাকফ্যাডেন, একজন নিউ ইয়র্ক বেসড ম্যারেজ কাউন্সিলর, যিনি কিনা 18 বছরে 5000 কাপেলকে কাউন্সেলিং করিয়েছেন। ক্যান ইউ ইমাজিন কি এক্সপেরিয়েন্স! তো তিনি একটা অদ্ভুত কনসেপ্ট দিয়েছেন সম্পর্ক ভালো রাখবার জন্য। সে সম্পর্কে যে নাইট শিফট করুক, ডে শিফট করুক, যেখানে থাকুক, যাই করুক না কেন, যেমন কাজ করুক, ওকে, বলছে যে একটা নো ফোন জোন করতে হবে বাড়িতে, একটা নো ফোন জোন, যেখানে কোনো ফোন থাকবে না। ইয়েস, কথা বলছে স্বামী স্ত্রীর সাথে, বা স্ত্রী স্বামীর সাথে কথা বলছে, কেউ একজন ফোন দেখছে, হ্যাঁ হ্যাঁ ঠিক তাই তো, বাট ফোন দেখছে না, চলবে না। যখন দুজন কথা বলবে, দুজন দুজনের দিক চোখে চোখ রেখে কথা বলবে, মুখের দিকে তাকিয়ে কথা বলবে। কোনো মতেই তোমার অ্যাটেনশন তুমি তার পার্টনারকে দেখাচ্ছ যে তুমি ফোন দেখছো, এটা খুব খারাপ, এটা করা চলবে না। সেকেন্ড, নো ফোন জোন, একটা জায়গা, একটা সময়, একটা স্পেস, টাইমে, ডাইমেনশনে, ইন অল ডাইমেনশন রাখতে হবে যেখানে ফোন থাকবে না। এবং সেটার জন্য বেস্ট থিং ইজ দ্যাট বেড ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ নো ফোন জোন। সারাদিন কাজ করো, এদিক করো, ওদিক যাও, যা খুশি করো, অফিস যাও, বাজার যাও, বাট রাত্রে শুতে আসবে তো বিছানাতে ফোন আনা চলবে না। ফোন বাইরে রেখে এসো, টেবিলে রেখে এসো, বিছানায় কেবল নিজেদের মধ্যে কথা হবে, কথা বলবে, কথা শুনবে, কথা বুঝবে, সমস্যা শুনবে, সমস্যা বুঝবে, সমস্যা ঘরে আলোচনা করবে, সেই সমস্যার সমাধান হবে ঘরে, সেই সমস্যাজনিত পরিকল্পনা হবে, সেইটার জিত হবে, তার আনন্দ হবে, তাতে হার হবে, তার দুঃখ হবে, এই ভাগটা হবে, তবেই না সংসারটায় ভালো লাগাটা, সংসারটা স্থায়িত্বটা বাড়বে। সেটা যদি সংসারে না হয়, তখন মানুষ অফিসে সেটার জন্য লোক খোঁজে, তাই অফিসে এই ব্যাপারটা বেড়ে যায়। সো বেড ইজ দ্য নো ফোন জোন, যেখানটায় আমাদেরকে এরকম একটা অবস্থা তৈরি করতে হবে যে আমরা নিজেদেরকে সময় দেবো, ফোনকে না। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টুডেজ ক্লাস। ভীষণ পরিমাণে কর্মস্থানে পরকীয়া বেড়ে যাচ্ছে, তার উপরে নানা রকম ভাবে ডিবেট তৈরি হচ্ছে, কনসার্ন তৈরি হচ্ছে।
অনেক ক্লাসও হচ্ছে এটার উপরে, অনেক রকম রিপোর্ট তৈরি হচ্ছে। তো তো কেমন লাগলো ক্লাসটা আপনারা আমাকে জানাবেন সিএসডিজির তরফ থেকে। আর শেষ একটা অনুরোধ যেটা আমাদের থাকে, যে বাঙালি ছেলেমেয়েরা সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকারের বড় বড় পোস্টে ভর্তি হয়ে যাক, সিএসডিজির একটা স্বপ্ন। সো সিএসডিজি যে কোনো সাবজেক্ট তোমরা বুঝতে না পারলে বলে দেবে, আমরা সেই সাবজেক্টটা টপিকটা বুঝিয়ে দেবো। এবং যারা গ্রামের ছেলে মেয়ে, গ্রামের বাঙালির ছেলে মেয়ে, দূরে থাকুক, অনেক পয়সা নেই এরকম পরিবার, সংসারে জড়িয়ে গেছো এরকম স্বপ্ন, তারা সিএসডিজির পাশে থাকো। সিএসডি তোমাদেরকে সরকারি চাকরির সাফল্যের পথ দেখাবে। ওকে, বেস্ট অফ লাক।